নমস্কার। ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের HIH কোর্স BHIC 114 হিস্ট্রি, এই আলোচনায় ইউনিট নাম্বার 16 এবং ইউনিট নাম্বার 17 creation of new cultural forms from romanticism to abstract art এবং ইউনিট নাম্বার 17 কালচার অ্যান্ড মেকিং অফ আইডিওলজিস কনস্ট্রাকশন অফ রেস ক্লাস অ্যান্ড জেন্ডার। আমি অঞ্জন কুমার বসু ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আজকের লাইভ প্রোগ্রামে অংশগ্রহণকারী সমস্ত পাঠক সমাজকে স্বাগত জানাই। হিস্ট্রি অফ মডার্ন ইউরোপ 2 1780s to 1939 এই বিষয়ের আলোচনায় একেবারে অন্তিম পর্বে ইউনিট নাম্বার 16 এবং ইউনিট নাম্বার 17 এই দুই পাঠ এককের উদ্দেশ্যগত দিক আমার আলোচনা যেমন প্রাধান্য পাবে, তেমনি রোমান্টিকতাবাদ বলতে আমরা কি বোঝাই, রোমান্টিকতাবাদ সাহিত্য, শিল্প এবং সঙ্গীতের ক্ষেত্রকে কিভাবে বিকশিত করেছিল, এর পাশাপাশি আমরা রিয়েলিজম বা বাস্তবতাবাদ, মডার্নিজম বা আধুনিকতা, জাতি গঠনের মতাদর্শ, শ্রেণী গঠনের মতাদর্শ এবং জেন্ডার, যাকে আমরা বাংলায় লিঙ্গ কনস্ট্রাকশনের গঠনের মতাদর্শগত ইডিওলজি আলোচনা করব। তার পাশাপাশি আমার আজকের আলোচনায় থাকবে এই সার্বিক চিন্তা চেতনার মধ্য দিয়ে আমরা ইউরোপের ইতিহাসে কোন দিক সম্পর্কে একটা স্বচ্ছ ধারণায় উপনীত হব। আমি প্রথমেই বলতে চাই, ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় এই দুই পাঠ এককের মধ্য দিয়ে পাঠক সমাজকে রোমান্টিকতাবাদ বলতে কি বোঝায় এবং রোমান্টিক চিন্তা চেতনার প্রভাব সাহিত্য, শিল্প, সঙ্গীত অর্থাৎ রোমান্টিকতাবাদের প্রভাব ইউরোপীয় এবং বিশ্ব মননে কিভাবে বিকশিত হয়েছিল সেই দিকের উপর পাঠক সমাজকে পূর্ণ সচেতনতা প্রদান করতে চান। তার পাশাপাশি রিয়েলিজম বা বাস্তবতাবাদ এই পর্বের ইতিহাসে যে প্রাধান্য পেয়েছিল সে সম্পর্কে আলোকপাত করতে চাই। পাঠক সমাজ এই দুই পাঠ এককের মধ্য দিয়ে যেমন আধুনিকতার ধারণা সম্পর্কে উপলব্ধি করতে পারবে, পাশাপাশি পাঠক সমাজ ইউনিট নাম্বার 17 এর মধ্য দিয়ে জাতি গঠনের মতাদর্শ, শ্রেণী গঠনের মতাদর্শ এবং জেন্ডার বা লিঙ্গ সম্পর্কে তাদের ধারণাকে একটা স্বচ্ছ স্থানে অর্থাৎ একটা স্বচ্ছ ধারণা মনের মধ্যে উপলব্ধি করতে পারবে এবং তার ভিত্তিতে ইউরোপের ইতিহাসের গতিধারাকে
উপলব্ধি করতে পারবে এই দুই পাঠ একক পঠন পাঠনের মধ্য দিয়ে। সীমিত আলোচনার মধ্য দিয়ে আমি এখন প্রথমে ইউরোপে আধুনিকতাবাদ এর এক উল্লেখযোগ্য দিক রোমান্টিসিজম। সেই রোমান্টিসিজম বলতে ঠিক কি বোঝায় তার উপর আলোকপাত করার চেষ্টা করব। ঊনবিংশ শতকের মধ্যভাগ পর্যন্ত ইউরোপের বিভিন্ন দেশে, বিশেষ করে আমি এ প্রসঙ্গে বলতে পারি জার্মানি, ইটালি, রাশিয়া, ইংল্যান্ড, এই সমস্ত রাষ্ট্রগুলোর ক্ষেত্রেই আমি আমার আলোচনায় ফোকাস রাখব। সেখানকার শিল্প, সাহিত্য এবং স্থাপত্য ভাস্কর্যের ক্ষেত্রে এক বিশেষ ভাবধারার প্রভাব আমরা কিন্তু উপলব্ধি করতে পারি, যা শাশ্বত চিরন্তন বা ক্লাসিক্যাল ভাবনা থেকে ভিন্ন, যাকে আমরা বলছি রোমান্টিসিজম বা রোমান্টিকতাবাদ। আসলে অষ্টাদশ শতকের শেষ দিক থেকে এই ভাবধারার উদ্ভব হয় ইউরোপের ইতিহাসে। আরো পরিষ্কার করে বললে আমরা বলতে চাই যে শিল্প বিপ্লব এবং ফরাসি বিপ্লব পরবর্তী পর্বে বা এই দুই বিপ্লবের মধ্যে দিয়ে রোমান্টিকতাবাদ একটা বিশেষ জায়গা ইউরোপের বিভিন্ন দেশে চিন্তা চেতনায় স্থান পায়। ঊনবিংশ শতকের প্রথম ভাগ ছিল এই ভাবধারার পূর্ণ বিকাশের একটা সময়, যেখানে কিন্তু আমরা দেখতে পাই যে ইউরোপের বিভিন্ন ক্ষেত্রে, তা বলুন সাহিত্য, শিল্প এবং সঙ্গীত চর্চার ক্ষেত্রে এই রোমান্টিক চিন্তা চেতনার বহিঃপ্রকাশ। এ বিষয়ে বিখ্যাত ইতিহাসবিদ কার্লটন হেইজ বলছেন, প্রচলিত সংস্কার বা ধ্রুপদী বা ক্লাসিক্যাল ঐতিহ্য বর্জন করে যুক্তিবাদের বদলে শুধুমাত্র ভাবাবেগ এর দ্বারা এই পর্বে ইউরোপের মানুষ আপ্লুত হয়েছিল। In the history of thought, literature and fine arts, the first half of the 19th century is often called the age of romanticism. অর্থাৎ 19 শতকের প্রথম ভাগকে আমরা রোমান্টিকতার যুগ বলে চিহ্নিত করছি। এই চিন্তাধারার বিকাশ সাহিত্য, শিল্প, চারুকলার বিভিন্ন অঙ্গনে লক্ষ্য করা যায়। সাধারণভাবে পরিষ্কার করে এর সময়কালটাকে যদি আমরা চিহ্নিত করার চেষ্টা করি, তাহলে দেখব যে 1830 থেকে 1880 খ্রিস্টাব্দ এটা এই রোমান্টিক ভাবধারার পরিপূর্ণ বিকাশের একটা সময়কাল। এখন দেখা যে রোমান্টিকতাবাদ বলতে ঠিক কি বোঝায় বা আমরা কি বুঝবো, সে বিষয়ে পণ্ডিতদের মধ্যে অর্থাৎ ইতিহাসবিদদের মধ্যে বা চিন্তকদের মধ্যে মতভেদ আছে। যেমন জার্মান দার্শনিক হেগেল এর মতে রোমান্টিক সাহিত্য শিল্প হলো বহির্জগতের উপর অন্তর্জগতের বিজয় ঘোষণা। অর্থাৎ বাইরের প্রচলিত
রীতিনীতিকে পরাস্ত করে আমি আমার মনের যে ভাবনা তার জয়ের এক বহিঃপ্রকাশ। এবং তিনি বলছেন যুক্তি এবং বুদ্ধি কৌলীন্য ছিল অষ্টাদশ শতকের সাহিত্য ও শিল্পের আদর্শ। যুক্তি এবং বুদ্ধি। কিন্তু এই যে গঠন শৈলী, যেটাকে আমরা নিও ক্লাসিক্যাল অর্থাৎ নব্য ধ্রুপদী গঠন শৈলী বা ফর্ম বলে গণ্য করছি, যেখানে যুক্তিবাদী দর্শন এর মাধ্যমে সাহিত্য, শিল্প সমস্ত কিছুকে বেঁধে রাখার যে প্রচেষ্টা, তার থেকে বেরিয়ে এসে মননের প্রকাশকে প্রাধান্য দেওয়া। যে মননের প্রকাশ এক সময় পর্যন্ত যার সাহিত্যে ঘৃণ্যতার দৃষ্টি বা ঘৃণ্যতার ক্ষেত্র বলে মনে করা হতো, যেখানে আবেগ প্রেরণা মনোজগতের বিভিন্ন তরঙ্গ ভঙ্গকে শিল্প এবং কাব্যের জগতে কার্যত নিষিদ্ধ করা হয়েছিল, যেখানে বুদ্ধি এবং যুক্তিবোধকেই শ্রেষ্ঠতম বলে গণ্য করা হয়েছিল, তার থেকে বেরিয়ে এসে হেগেল বলছেন যে বহির্জগতের ওপর অন্তর্জগতের বিজয় বৈজয়ন্তী উড়িয়ে দেওয়া, অর্থাৎ যুক্তি ও বুদ্ধির বাধা ধরা ছক ভেঙে কল্পবাদ ও অনুভূতিকে প্রাধান্য দেওয়া। কল্পনা এবং মানুষের জীবনের অনুভূতি, এই বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া। তাকে রোমান্টিকতাবাদের প্রকৃত চরিত্র বা প্রকৃতি বলতে হেগেল এমন ধারণাই ব্যক্ত করেছেন। এবং রোমান্টিকতাবাদীরা যুক্তি অপেক্ষা অনুভূতি এবং তার শৈল্পিক প্রকাশকে শ্রেষ্ঠ মনে করেছেন। জার্মান রোমান্টিকতাবাদী নোভালিস, NOVALIS বলছেন, দ্য হার্ট ইজ কি টু দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ হৃদয় হলো বিশ্ব ভুবনের মূল রহস্য বা চাবিকাঠি। জার্মানির মহাকবি গোথে, GOETHE বা গাইটে বলছেন, ফিলিং ইজ এভরিথিং, অর্থাৎ অনুভূতি হলো সবকিছু। এই সমস্ত রোমান্টিকতাবাদীরা এমন এক চিন্তা চেতনার মধ্য দিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে উপলব্ধি করতে শেখায় যে প্রচলিত বাধা ধরা যুক্তিবোধের দ্বারা নয়, হৃদয়ের আবেদনে বা মননের আবেদনে সাড়া দিয়েই আমাদের ভাবতে হবে। রোমান্টিকতাবাদীরা বিশ্বাস করেন যে প্রকৃত প্রতিভাকে কোনো ছক বা
বাধা নিয়মের শৃঙ্খলে আবদ্ধ করা সম্ভব নয়। তার সকল বাধা ভেঙে আপন বেগে দুকুল ভাসিয়ে অনুভূতির জোয়ার বইয়ে দেয়। অর্থাৎ আমি আমার আলোচনা থেকে এই সিদ্ধান্তে উপনীত হতে পারি, কোনো সাহিত্যকর্ম যদি যুক্তির পথে সৃষ্ট হয়, সেই সঙ্গে লিখন ভঙ্গিতে ছন্দ এবং মিলের নিয়ম রক্ষা করে রচিত হয়, সেই সাহিত্যকর্মকে আমরা অবশ্যই নিও ক্লাসিক্যাল, এবং কোনো সাহিত্য বা শিল্পকর্ম যদি কল্পনা অনুভূতি কে কেন্দ্র করে রচিত হয়, তাকে আমরা রোমান্টিক বলি। যেহেতু অনুভূতি ও কল্পনা ব্যক্তি বিশেষে কিন্তু পৃথক, সেহেতু রোমান্টিক কাব্যে ব্যক্তির নিজস্ব অনুভূতি এবং কল্পনার বিকাশকে প্রধান উপজীব্য হিসেবে মনে করা হয়। এই জন্য রোমান্টিক সাহিত্য শিল্পের বিস্তার অসীম এবং সুদূর প্রসারী। আমরা যদি রোমান্টিকতাবাদে উদ্ভবের কারণ খুঁজতে যাই, তাহলে আমরা সপ্তদশ শতকের শেষ দিক থেকে ক্যাথলিক এবং প্রটেস্ট্যান্ট উভয় ধর্ম চিন্তা চেতনায় এর বিকশিত হতে লক্ষ্য করি। ইংল্যান্ডে কোয়েকার, ব্যাপটিস্ট, মেথডিস্ট সম্প্রদায়ের খ্রিস্টানরাও এবং জন ওয়েলেসলি তার রিলিজিয়ন অফ হার্ট, হৃদয়ে আধ্যাত্মবাদের উপলব্ধিকে প্রকৃত খ্রিস্ট ধর্ম বলে অভিহিত করছেন। মেথডিস্ট সম্প্রদায়ের প্রচারকরাও এই অনুভূতির কথা বলছেন। ফলে ফরাসি ক্যাথলিক গির্জার শিরোমণি নত্রে দাম, সেখানেও যুক্তির দেবীকে আধ্যাত্মবাদী শ্রোতাপ্রিয়া, দ্য স্পিরিট অফ খ্রিস্টানিটি রচনা করে মানুষের হৃদয়ে প্রতিষ্ঠা করছেন। এইভাবে ইউরোপে রোমান্টিকতাবাদ, ক্যাথলিক ভাববাদ, মরমিয়াবাদের জয় পতাকা উড়িয়ে উদ্ভব হয়েছিল। রোমান্টিকতাবাদের কিছু বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি। রোমান্টিকতাবাদ হৃদয়ে আবেগ, অনুভূতি এবং কল্পনাকে প্রাধান্য দেয়। রোমান্টিক সাহিত্যের দ্বিতীয় দিক হলো প্রকৃতি প্রেম। এ যেন কবির ভাষায় দাও ফিরিয়ে সে অরণ্য, লও এ নগর। নাগরিক সভ্যতার বঞ্চনা, ছলনা, প্রাত্যহিক জীবনের গ্লানি থেকে এক ঝলক মুক্তি, উদ্ধার প্রকৃতির কোলে। রোমান্টিকতাবাদ এই নগরমুখী কৃত্রিম জীবনের ক্লেদময় পরিবেশ থেকে ফিরে যেতে চাই গ্রাম্য জীবনে, প্রকৃতির টানে প্রাণের আরাম এবং মুক্তি খুঁজে পায়। আবার রোমান্টিকতাবাদীদের মধ্যে কেউ কেউ, যেমন কাউপারের মতো চিন্তকরা, তারা আধা গ্রাম আধা শহর এই ভালোবেসেছেন, প্রকৃতিকে সেখানে সাংস্কৃতিক বাগানের মতো ছিটে সাজিয়েছে। আবার ওয়ার্ডসওয়ার্থের মতো রোমান্টিকতাবাদী নেচার
in her cultivated trim dresses to his taste. এই সব থেকে বেরিয়ে এসে তিনি প্রকৃতির দিকে তাকাতে চেয়েছেন। অনির্বাচনীয় মহিমায় অনুভূতি মহান এবং অন্তরের আত্মার উপলব্ধির মধ্যে দিয়ে প্রকৃতিকে তিনি খোঁজার চেষ্টা করেছেন। রোমান্টিকতাবাদের তৃতীয় বৈশিষ্ট্য হিসেবে আমরা পাই আদিম মানুষের মধ্যে অকৃত্রিম সৌন্দর্যের অন্বেষণ। এ যেন শিল্পী রামকিঙ্করের শান্তিনিকেতনের ভাস্কর্যের সাঁওতাল যুবক যুবতীর অস্তগামী সূর্যের স্নান করে ঘরে ফেরার শিল্প সাধন। অর্থাৎ সেই সমস্ত চিন্তাকে প্রাধান্য দেওয়া যেখানে দক্ষিণ সমুদ্রের আদিম দ্বীপবাসী জীবনযাত্রার মধ্যে স্বাধীন সৌন্দর্যের আস্বাদ খোঁজা, পৃথিবীর অজানা অঞ্চল আবিষ্কার করা, এই সকল স্থানের অধিবাসীদের সরল জীবনের সৌন্দর্যের নানান দিককে তুলে ধরা। রোমান্টিকতাবাদের আর একটা বৈশিষ্ট্য আমরা পাই তার সাহিত্যের, সঙ্গীতের এবং তার শিল্পের প্রতিটি অঙ্গনে বাঁধা ধরা ছক থেকে বেরিয়ে অন্তরের উপলব্ধিকে স্থান দেওয়া। আমরা পর্যায়ক্রমে রোমান্টিকতাবাদ সাহিত্যের অঙ্গনকে কিভাবে আচ্ছন্ন করেছিল, রোমান্টিকতাবাদ শিল্পের অঙ্গনকে কিভাবে পরিশীলিত করেছিল, রোমান্টিকতাবাদ সঙ্গীতের জগৎকে কিভাবে প্রভাবিত করেছিল। রোমান্টিকতাবাদীরা সাহিত্যের অঙ্গনকে বিশেষ করে অষ্টাদশ শতকের এই সমস্ত রোমান্টিক লেখকরা যদি আমরা দেশ ধরে আলোচনার ক্ষেত্রকে প্রসারিত করি তাহলে দেখতে পাব যে ফরাসি সাহিত্যে রোমান্টিক চিন্তা চেতনার পথিকৃৎ ছিলেন সোতাব্রিয়া বা সেতোব্রিয়া। তার রচনা জিনিয়াস অফ খ্রিস্টিয়ানিটি, আত্মালা, ATAL, বিখ্যাত রোমান্টিক রচনা। লামার্টিনের রচনা মেডিটেশন ছিল আবেগপূর্ণ রচনা। তাছাড়াও ভিক্টর হুগোর রোমান্টিক রচনাবলী ফরাসি জাতিকে একেবারে উত্তাল করে তুলেছিল। 1827 খ্রিস্টাব্দে ভিক্টর হুগো ক্রোমওয়েল নামাঙ্কিত নাটকে সর্বপ্রথম ফরাসি সাহিত্যে সোতাব্রিয়ার রোমান্টিক ঐতিহ্যকে নবরূপে প্রকাশিত করেছিলেন। অতঃপর তার সব বিখ্যাত রোমান্টিক রচনা হারমোনিতে প্রকাশিত হয়। 1831 খ্রিস্টাব্দে হান্সব্যাক অফ
নটারদাম প্রকাশিত হয়। তার বিখ্যাত রচনা হল লা মিজারেবল। হুগো শুধু ঔপন্যাসিক নন, তিনি গীতি কবিতাও লিখেছিলেন। ফ্রান্সের আর একজন রোমান্টিক সাহিত্যিক ছিলেন আলেকজান্ডার ডুমা। দ্য থ্রি মাস্কেটার্স সর্বশ্রেষ্ঠ রচনা। এমিল জোলার রচনায় ফুটে উঠেছে ব্যক্তি ও সমাজ জীবনের নানা কদর্যতা। জার্মিনাল গ্রন্থেও পুঁজিবাদের শোষণ ও শ্রমিক জীবনের দুর্দশা বর্ণিত হয়েছে, যার লেখক ওই এমিল জোলা। আবার ইংরেজ সাহিত্যে আমরা কোলরিচ ও ওয়ার্ডসওয়ার্থ এর মতো লেখকদের পাই, যারা যুগ্মভাবে সম্পাদনা করেছিলেন লিরিক্যাল ব্যালাডস নামক কাব্যগ্রন্থ, যেখানে গ্রাম জীবনের, পাহাড়ি পরিবেশের গ্রাম জীবনের নানান অঙ্গন, শিশু, নারী, তার রচনার মধ্যে দিয়ে ফুটে উঠেছিল। এই সমস্ত ব্যালাড বা গীতি কাব্যগুলো 1798 প্রকাশিত হয়েছিল। এতে প্রকৃতি ও মানুষের জীবনের মধ্যে সৌন্দর্যের বর্ণনা করা হয়েছিল। ইংরেজ সাহিত্যের প্রথম শ্রেষ্ঠ রোমান্টিক রচনা বলা যায়। বাইরন, শেলি, কিটস ও স্যার ওয়াল্টার স্কট ইংরেজি সাহিত্যে রোমান্টিকতার প্লাবন সৃষ্টি করেছিলেন। রোমান্টিক যুগে কিটস, শেলি, বাইরন অসাধারণ কল্পনা নির্ভর, অতীতাশ্রয়ী, অতীন্দ্রিয়বাদী সাহিত্য, যা ফরাসি ঐতিহ্যের সঙ্গে অনেকাংশে সাযুজ্য রক্ষা করে, তার নিদর্শন রেখেছে। ওয়ার্ডসওয়ার্থ তার রোমান্টিক রচনা সম্পর্কে বলেন যে সাধারণ মানুষের সরল গ্রাম্য জীবনের ছবির মধ্যেই অনুভূতির গভীরতা ও অকৃত্রিমতাকে খুঁজে পাওয়া যায়। এই একই চিন্তা চেতনার বহিঃপ্রকাশ আমরা লক্ষ্য করি চাইল্ড হ্যারল্ডস পিলগ্রিমেজ জন জোয়ানকে রচনার মধ্যে। ইংরেজি সাহিত্যে ফার্সি শেলি ছিলেন রোমান্টিক গীতিকাব্যের শ্রেষ্ঠ রূপকার। তার কাব্যে প্রকৃতি প্রেম ও মানবতাবাদের যুগলবন্দি সুর ঝংকার, প্রমিথিউস আনবার্ড বাউন্ড কাব্যে ধ্বনিত হয়েছে। মনে পড়ে তার বিখ্যাত সেই উক্তি, যেখানে ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। শেলির প্রকৃতি প্রেমমূলক বিখ্যাত কবিতাগুলোর মধ্যে দ্য স্কাইলার্ক, দ্য ওড টু দ্য ওয়েস্ট উইন্ড,
দ্য ক্লাউডস প্রভৃতি চিরায়ত ও শাশ্বত রচনা। ইংরেজ কবিদের মধ্যে জন কিটসের নামও উল্লেখ করতে হয়। কিটস সম্পর্কে বলা হয় তিনি ইংরেজি ভাষার কাব্যলক্ষ্মীকে নব ধ্রুপদীবাদের বন্ধন মুক্ত করে কবিতার আকাশে মুক্ত পক্ষ গগন বিদারী বিহঙ্গের মতো বিচরণ করেন। এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার। সমালোচক ম্যাথু আর্নল্ডের মতে একমাত্র শেক্সপিয়ার ছাড়া ইংরেজি সাহিত্যের অপর কোনো লেখক কিটসের সাবলীলতা সৌন্দর্যের অনুভূতির ধারের কাছেও আসতে পারেননি। আবার আলফ্রেড টেনিসন ইংরেজ জাতির স্বদেশ প্রেমমূলক কিং আর্থার, লেডি অফ শ্যালট প্রভৃতি কাব্য রচনার দ্বারা ধনী দরিদ্র সকল ইংরেজ মণিকোঠায় আবেগ সৃষ্টি করেন। ইংরাজি গদ্য সাহিত্যের চার্লস রিড, জর্জ এলিয়ট, থ্যাচারে, চার্লস ডিকেন্স স্বদেশপ্রেম, নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর ইংরেজদের জীবনের সীমাবদ্ধতা এবং বেদনাকে চিত্রায়িত করেছেন। ইংল্যান্ডের শিক্ষা ব্যবস্থা, শিক্ষার বিচার ব্যবস্থা, তার সমালোচনাও তার কাব্য উপন্যাসে ধরা পড়েছে। সময় স্বল্পতা আমাকে অনেক বিষয় সম্পর্কে একটু এগিয়ে যেতে বাধ্য করছে। আবার রুশ সাহিত্যে আমরা তুর্গেনিভের রচনার কথা বলতে পারি। বিষাদ ও দুঃখবাদ থাকলেও রুশি সমাজের অবক্ষয় চিত্র তার এই রচনায় ধরা পড়ে। ফাদার অ্যান্ড চিলড্রেন তুর্গেনিভের বিখ্যাত রচনা। এছাড়াও আমরা অন্যান্য যে সমস্ত রচনা, ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট, ডেড সোলস, এগুলো আমরা পাই। আবার যদি আমরা জার্মানির ক্ষেত্রে ইতিমধ্যে আমি আলোচনা প্রসঙ্গে বলেছি যে ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, ইউরোপের ইতিহাসের এই সময় পর্বে যে রোমান্টিক চিন্তা চেতনার জায়গা তৈরি করেছিল তা কিন্তু অনবদ্য। ফলে স্বাভাবিকভাবে শুধু সাহিত্যের অঙ্গন নয়, শিল্পেও রোমান্টিকতাবাদ যথেষ্ট প্রভাব ফেলেছিল। রোমান্টিকতাবাদ ঊনবিংশ শতকের চিত্রশিল্পে তার ছাপ ফেলেছিল। স্প্যানিশ চিত্রশিল্পী গোয়ার আঁকা, স্পেনে নেপোলিয়নের শাসনের আমলে অত্যাচারের যে দৃশ্যগুলো বা চিত্রগুলো তা তিনি তুলে ধরেছিলেন। আবার ফ্রান্সের নেপোলিয়নকে ডেভিড অথবা থিওডোর জেরিক্যান্ট বিপ্লবের বহু মহিমাময় মুহূর্তকে তাদের তুলির টানে ধরে রাখেন, যা এখন ইতিহাসের অমূল্য সম্পদ বলে গণ্য হয়। আতোয়ান জেরার
নেপোলিয়নীয় যুগের ভাবনাকে আরো বেশি তাদের চিত্রে ফুটিয়ে তুলেছিলেন। এমনকি নেপোলিয়নের পতনের যুগের বেদনাময় দৃশ্যগুলো আমরা পাই, এবং রাশিয়া থেকে প্রত্যাবর্তন, দ্য রিটার্ন ফ্রম রাশিয়া, ঘোড়ার টানা গাড়িতে এক আহত সৈনিকের বেদনাময় মুখচ্ছবি ফুটিয়ে তোলা হয়েছে। আসলে রোমান্টিক চিত্রকলার এই যে চেতনা, তা কিন্তু দেশে দেশে, বিশেষ করে ইউরোপের বিভিন্ন স্থানে লক্ষ্য করা যায়। রোমান্টিক চিত্রকলার সার্বভৌম সম্রাট বলা হয় ফ্রান্সের ইউজিন দেলাক্রোয়া, যিনি তার চিত্রে উজ্জ্বল রং ও রেখার ব্যবহার এর মাধ্যমে অতুলনীয় করে তুলেছিলেন। দেলাক্রোয়া প্রচলিত অঙ্কন রীতির শৈলী ভেঙে ফেলেছিলেন। তিনি প্রচলিত যে ক্লাসিক্যাল অঙ্কন রীতি, সেটাকে তিনি ভেঙে ফেলেছিলেন। ইতিহাসের গতিপথে তার কল্পনার অবাধ বিচরণ অনেককেই মুগ্ধ করেছিল। ঐতিহাসিক ঘটনাগুলিকে উজ্জ্বল রং ও তুলির টানে তিনি এক অনবদ্য সৃষ্টি দিয়েছিলেন। তাকে এই জন্য বিখ্যাত ভেনিসীয় চিত্রকর রুবেনসেনের সঙ্গে তুলনা করা হয়। রুবেন্সের সাথে তুলনা করা হয়। দেলাক্রোয়া তার যুগের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য জনতার আকুতিকে তার চিত্তে জীবন্ত করে তুলেছেন। চিত্রটির নাম লিবার্টি লিডিং দ্য পিপল। 1830 খ্রিস্টাব্দে জুলাই বিপ্লবের পটভূমিকায় এই চিত্রটি অঙ্কন করা হয়েছিল। অর্থাৎ শুধু কাব্য সাহিত্যই নয়, শুধু ফ্রান্সেই নয়, শুধু স্পেনেই নয়, শুধু জার্মানিতেই নয়, ইংরেজ চিত্রশিল্পীদের মধ্যেও রোমান্টিকতার প্রকাশ লক্ষ্য করা যায়। এক্ষেত্রে টার্নার, বার্ন, হোন্স, রসেটি, হর্ন এবং সর্বশ্রেষ্ঠ ছিলেন কনস্টেবল। কনস্টেবল প্রকৃতির দৃশ্যাবলী অঙ্কন করেছিলেন। এইভাবে আমরা রোমান্টিকতার যে বিকাশ, তা কিন্তু এই পর্বের ইতিহাসে লক্ষ্য করি। রোমান্টিকতাবাদ সঙ্গীতকেও আচ্ছন্ন করেছিল। সঙ্গীতের ক্ষেত্রে রোমান্টিকতার ভাবধারার প্রভাব লক্ষ্য করা যায় 19 শতকে নানান ধরনের সঙ্গীত রচনার মধ্যে। রোমান্টিকতাবাদের পূর্বে যে সঙ্গীত ছিল ক্লাসিক্যাল বা ধ্রুপদী, যেখানে গলার কাজ, সুরের খেলা, রাগ রাগিনীর বিশুদ্ধ প্রকাশকে শ্রেষ্ঠ মনে করা হতো, যে সঙ্গীতের মধ্যে আবেগ বা গায়কের নিজস্ব সৃষ্টির উচ্ছ্বাস প্রকাশের কার্যত স্থান ছিল না, তা থেকে বেরিয়ে আসার একটা প্রবণতা আমরা পাই। রোমান্টিক যুগের সঙ্গীতের শ্রেষ্ঠ রূপকার লুডভিগ বিটোফেন।
বিটোফেন ছিলেন গোড়ায় ধ্রুপদী বা ক্লাসিক্যালবাদী, কিন্তু ক্রমে তিনি তার সঙ্গীতে ব্যক্তিগত অনুভূতি এবং আবেগকে মূর্ছনা দেন। এই পর্যায়ে তার সুরগুলির মধ্যে পোস্টারাল সিম্ফনি উল্লেখ লক্ষ্য করা যায়। গ্রাম্য নৃত্যের উচ্ছ্বাস, মেষপালকের বাতাসে ভেসে যাওয়ার সঙ্গীতের মূর্ছনা, পাখির কাকলি, তার এই কম্পোজিশনটি তে ধরা আছে। আবার রবার্ট শুম্যান, পোলিশ সুরস্রষ্টা শোপান, CHOPIN, শোপেন আর কি, পিয়ানোর মাধ্যমে সিম্ফনি রচনায় ছিলেন প্রথম ও শেষ রূপকার। রোমান্টিক যুগের অপর দিকপাল সঙ্গীতকার ফেলিপা মেন্ডেলসন জার্মান রোমান্টিক সঙ্গীতের অন্যতম গুরু ছিলেন। এই ধনীর সন্তান মহাকবি গেটের ভাষায় কখনো অশ্রুজল সিক্ত শুষ্ক ভক্ষণ রুটি ভক্ষণ করেননি। তার প্রধান কম্পোজিশন গুলোর মধ্যে এ মিডসামার নাইটস ড্রিম বিখ্যাত। ইটালির ভার্দিন, ওয়েগনার নিঃসন্দেহে উল্লেখযোগ্য রোমান্টিক সঙ্গীতকার। শোপেনহাওয়ার এর দার্শনিকতা, মেলোডির ঝঙ্কার, এই সব কিছুই কিন্তু আমরা রোমান্টিক পর্বে চিন্তা চেতনার মধ্যে দেখি। সময়ের স্বল্পতা আমাকে আলোচনা সংক্ষিপ্ত পরিসরে নিয়ে যেতে বাধ্য করছে, আমি ক্ষমা প্রার্থী। আমার পরবর্তী আলোচনা বাস্তবতাবাদ। বাস্তববাদ বা বাস্তবতাবাদ, রিয়েলিজম, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী যুগে আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় বিশেষ প্রাধান্য অর্জন করেছে। বাস্তববাদী তত্ত্ব এমন একটা সুসংহত এবং শৃঙ্খলাবদ্ধ রূপ পরিগ্রহ করে যা খুব সুন্দরভাবে যে মর্গেনথাউ তার 1948 সালে প্রকাশিত পলিটিক্স অ্যামং নেশনস গ্রন্থটিতে বিস্তারিতভাবে আলোচনা করেছে। আন্তর্জাতিক সম্পর্ক নামক এই শাস্ত্রটিতে বাস্তবমুখী ও তথ্য নির্ভর করে গড়ে তোলা হয়েছে। মর্গেনথাউ যে বাস্তবতার বৈশিষ্ট্যগুলো তুলে ধরেছেন, তাতে করে
বাস্তববাদ বা বাস্তবিকতাবাদ থেকে আজকের রাষ্ট্র, সমাজ, এমনকি ব্যক্তি কারোরই পরিত্রাণ নেই। বাস্তবিকতাকে সর্বদা তাকে গ্রহণ করতে হবে এবং সেই মতো রাষ্ট্র, সমাজ এবং পরিবেশকে সংগঠিত করতে হবে। বাস্তবিকতাবাদের যে বৈশিষ্ট্যগুলো ফুটে ওঠে তা থেকে আমরা সমাজে কতগুলো বৈষয়িক বিধির দ্বারা পরিচালিত হয়, যা থেকে রাজনীতিও মুক্ত নয়। বৈদেশিক বা দেশের অভ্যন্তরের রাজনীতিকে সঠিকভাবে বুঝতে হলে দেশের মানুষ, সমাজ এবং আন্তর্জাতিক সমাজকে সঠিকভাবে উপলব্ধি করতে হবে, অর্থাৎ বাস্তবিকতার সাথে যুক্ত করতে হবে। রাজনৈতিক বাস্তবিকতাবাদ বলে যে স্বার্থের ধারণা সদা সর্বদা পরিবর্তনশীল। ক্ষমতার প্রেক্ষিতে যা আজকে বাস্তব তা একদিন অবাস্তবও গণ্য হতে পারে। আবার সেই সময়ের বাস্তবিকতা অনুসারে সমাজ রাষ্ট্রকে চালিত হতে হবে। অর্থাৎ বাস্তবিকতা কোন জাতির নৈতিক ধ্যান ধারণা ও বিশ্বজনীন নৈতিকতাকে সমর্থন রূপে গণ্য করে না। কোন একটি রাষ্ট্রের আশা আকাঙ্ক্ষা এবং নিয়ন্ত্রণকারী নৈতিক বিধির মধ্যে সর্বদা পার্থক্য বিদ্যমান থাকে। তাই অনেক জাতি রাষ্ট্র নিজেদের কার্যাবলীকে সার্বজনীন নীতিবোধের সঙ্গে সামঞ্জস্য বিধান করে বিবেচনা করে থাকে। অর্থাৎ বাস্তবিকতা সমাজের জন্য প্রয়োজন। আমার পরবর্তী আলোচনা আধুনিকতা। আধুনিকতা বা আধুনিকতার আগমন এর সময়কাল হিসেবে আমরা শিল্প বিপ্লব এবং ফরাসি বিপ্লব ও আমেরিকার স্বাধীনতা যুদ্ধকে কল্পনা করে থাকি। এই সময় পর্বে যুক্তির ক্ষেত্রে, চিন্তা চেতনার ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রে, প্রযুক্তির ক্ষেত্রে, বিজ্ঞানের ক্ষেত্রে সর্বক্ষেত্রেই কিন্তু আধুনিকতা লক্ষ্য করা যায়। অর্থাৎ শিল্প, সাহিত্য, সঙ্গীত, বিজ্ঞান, রেশনালিজম সর্বক্ষেত্রে যুক্তিবোধ এর মধ্যে আধুনিক চিন্তা চেতনার বহিঃপ্রকাশ লক্ষ্য করা যায়। ইউরোপের ইতিহাসে যে আধুনিক মতাদর্শ ভীষণভাবে মানুষের চিন্তা চেতনাকে প্রসারিত করে। সমাজ, মানুষের পোশাক পরিচ্ছদ, খাদ্য, ধরন, জীবনযাত্রার শৈলীর পরিবর্তন, শিক্ষা, চেতনা, শাসন প্রণালী এবং মানুষের অধিকার, এই সব বিষয়ে নতুন করে ভাবতে শেখায়। মধ্যযুগীয়
ধর্মকেন্দ্রিক জীবনবোধ থেকে বেরিয়ে এসে যুক্তি গঠনের বা যুক্তির দ্বারা জীবন এবং সমাজকে সাজিয়ে তোলার যে প্রয়াস রেনেসাঁসের মধ্যে দিয়ে শুরু হয়েছিল, যে প্রয়াস ধর্ম সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে শুরু হয়েছিল, তা তার লক্ষ্যে পৌঁছায়। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী পর্বে উত্তর আধুনিকতাবাদের এ বিকাশও লক্ষ্য করা যায়। আবার আমরা যদি এই সময়ের ইতিহাসের দিকে তাকাই, তাহলেও আমরা দেখতে পাই যে জাতি গঠনের ক্ষেত্রেও একটা মতাদর্শ তৈরি করা হয়েছিল। বিশ্বের বিভিন্ন প্রান্তে ইংল্যান্ড, ফ্রান্স এর মতো শক্তিশালী সাম্রাজ্যবাদী রাষ্ট্র তাদের সাম্রাজ্যবাদের বৈধতা দেওয়ার জন্য জাতিগত শ্রেষ্ঠত্বের ধারণাকে সামনে আনার চেষ্টা করেছিল। আর্য অনার্য যে তত্ত্ব, তাকে সামনে আনা হয়েছিল। এনে জাতিগত শ্রেষ্ঠত্বের মাধ্যমে শাসনের বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তাও আমরা লক্ষ্য করি এই পর্বের ইতিহাসে। ফলে স্বাভাবিকভাবে আমরা এই পর্বে জাতিগত শ্রেষ্ঠত্বের একটা লড়াই এবং তার ভিত্তিতে নিজেদের সাম্রাজ্যবাদী চাহিদাকে বৈধতা দেওয়া কোথায় যেন একটা অভ্যাসের পরিণতিতে পৌঁছে দেওয়ার প্রবণতা সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলোর ক্ষেত্রে লক্ষ্য করি। সাধারণ যদি আমরা ভারতবর্ষের দিকে ইংরেজ শাসনের ভাবাদর্শগত পটভূমি খুঁজি, তাহলে জাতি গঠনের দিক থেকে, ইতিহাসের দিক থেকে এবং লিঙ্গগত দিক থেকে ব্যাখ্যা করা হয়েছিল। টি.আর. মেটকাপ রচিত আইডিওলজিস অফ দি রাজ গ্রন্থের প্রতিটা ছত্রে ছত্রে এ বিষয়ে উল্লেখ করা হয়েছে। ইংরেজদের ভারতবর্ষের সাম্রাজ্য ভারত সহ এশিয়া, আফ্রিকার তথাকথিত অনুন্নত দেশগুলিতে সাম্রাজ্যবাদকে ন্যায়সঙ্গত বৈধতা দেওয়ার জন্য তারা আর্য অনার্যের অর্থাৎ শ্রেষ্ঠত্বের ধারণাকে প্রতিষ্ঠা করা হয়েছিল। হোয়াইট ম্যানস বর্ডার, অর্থাৎ আমরা শ্রেষ্ঠ, তাই সভ্যতার আলো সারা পৃথিবীতে ছড়াতে চাই। আয়ারল্যান্ড থেকে আমেরিকা, ভারতবর্ষ থেকে আফ্রিকা, সর্বত্রই তারা সাম্রাজ্য সভ্যতার আলো বিকশিত করার জন্য
তৈরি করেছিল, সেখানে অন্য কোনো উদ্দেশ্য তাদের ছিল না বলে তারা দাবি করেছিল। এইভাবে জাতিগত শ্রেষ্ঠত্বের মাধ্যমে তাদের সাম্রাজ্যবাদের ধারণাকে বৈধতা দিয়েছিল। আবার শ্রেণী গঠনের যে মতাদর্শ মধ্যযুগের সমাজ ব্যবস্থায় ছিল, তা কিন্তু আধুনিক পর্বে এসে অনেকটাই পরিবর্তিত হচ্ছে। পূর্ববর্তী সমাজে আমরা রামজা, সামন্ত প্রভু, অভিজাত, এই নানান ধরনের শ্রেণী গঠনের মতাদর্শ লক্ষ্য করি। কিন্তু শিল্প বিপ্লব, ফরাসি বিপ্লব পরবর্তী পর্বে এই শ্রেণী গঠনের মতাদর্শগত পরিবর্তন আমরা লক্ষ্য করি। যার ফলশ্রুতিতে আমরা মার্ক্সীয় থিওরি অনুযায়ী এই সমাজে দুটো শ্রেণীর ক্লাস স্ট্রাগল লক্ষ্য করি। সমাজে ক্রম উচ্চতার মধ্য দিয়ে এই শ্রেণীগত বিভাজন চলতে থাকে বলে কার্ল মার্কস যে উল্লেখ করেছেন, অর্থাৎ পুঁজিপতি শ্রেণী এবং শ্রমিক শ্রেণী, এই রকম কনসেপ্ট বা ধারণাও কিন্তু আমরা লক্ষ্য করি। এছাড়াও জেন্ডার বা লিঙ্গ, আমরা যাকে বাংলা বলছি, অ্যাকচুয়ালি এটা একটু অসঙ্গতিপূর্ণ, কিন্তু জেন্ডার অর্থে বাংলায় লিঙ্গই আমরা বলি। তো জেন্ডার অর্থেও আমরা নারী পুরুষ ধারণাকে বোঝালেও সমাজ ও কাল নির্বিশেষে এর কোনো একটি নির্দিষ্ট স্ট্যান্ডে কিন্তু যাওয়া একটু সমস্যা। যাই হোক, এই পর্বের ইতিহাসে জেন্ডার সংক্রান্ত রেসিয়াল তত্ত্ব, ক্লাসেস, শ্রেণী, এই ধারণারও বিকাশ বা পরিপূর্ণতা আমরা পাই। একেবারে অন্তিম পর্বে এসে এই বিষয়ের আলোচনায় আজকে সমাপ্তি পর্বে এসে আমি বলতে চাই, আধুনিক ইউরোপের সম্পর্কে ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় যে 16টি ইউনিট আপনাদের সামনে তাদের স্টাডি মেটেরিয়ালসের মধ্য দিয়ে পাঠক সমাজকে সজাগ করার চেষ্টা করেছে, তা থেকে আমরা যে ধারণা অর্জন করি, আধুনিক ইউরোপ নানা দিক থেকে এই পর্বে এসে পরিবর্তন সংগঠিত হয়েছিল। আর তা হওয়ার জন্য শিল্প বিপ্লব, ফরাসি বিপ্লব, আমেরিকার স্বাধীনতা যুদ্ধ, এইসব বিষয়গুলো যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, তেমনি আমরা প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো নারকীয় ঘটনার নিদর্শনের
সাক্ষীও আমরা উপলব্ধি করেছিলাম। ইতিহাসের এই পঠন পাঠনের মধ্য দিয়ে আমরা আমাদের জীবন বোধকে এমনভাবে গঠন করব, যার মধ্য দিয়ে শুধু ব্যক্তিগত জীবন নয়, সমাজ, রাষ্ট্র, জাতি, সর্বোপরি আন্তর্জাতিকতাবাদ আমাদের মধ্যে গড়ে উঠবে। সেই মহান মন্ত্র আমাদের মধ্যে গঠিত হবে। ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয় এই শিক্ষার চেতনাকেই প্রসারিত করতে চায়। ধন্যবাদ। আমি আমার আলোচনা আজকের মতো এখানে সমাপ্তি ঘোষণা করলাম। একই সাথে এই পেপারের আলোচনাও সমাপ্ত।